ব্যবধান। আমার আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে আনলেন, আমার মা তেড়ে গিয়ে নতুন বউয়ের চুলের মুঠি ধরলেন। অগ্নিচক্ষু নিয়ে দাঁত কিরমির করে চেঁচিয়ে বললেন, হারামজাদি, আমার সংসার খাইতে আইছে। বাবা কোথা থেকে চিলের মতো উড়ে এসে আমার মায়ের গালে থাপ্পড় বসিয়ে দিলেন। ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ বসে গেল। অন্য ঘরে নিয়ে যেতে যেতে বললেন, এই পাগল মহিলারে ঘর থেকে বাইর করছে কে? ঘর থেকে বের করেছিল আমার দাদি। দাদি এই কথা বাবার সামনে বললেন না। আমার মায়ের মাথা খারাপ, সুতরাং এই পাগলি মহিলা নিয়ে সংসার করা যাবে না ঘোষণা দিয়ে দাদি নতুন বিয়ে করে ছেলের বউ নিজে পছন্দ করে আনলেন। আমার মা সব সময় পাগলামি করেন এমন নয়। মাঝে মাঝে দেখে মনে হবে পুরোপুরি সুস্থ মানুষ। ঠিকঠাক খাচ্ছে, রান্নাবান্না করছে, ঘরের সব কাজ একা করছে। আবার কিছু সময় থাকে তখন মন চাইলে সারা রাত কেঁদে পার করে। কখনো পুকুরে ডুবে বসে থাকে। কেউ তুলতে গেলে চেঁচিয়ে বলবে, শরীর জ্বালা করতাছে, যাও এইখান থেইকা, এইখানেই থাকমু। আমার দাদি বসে বসে কপাল চাপড়াতেন। আহারে, এত সুস্থ সবল বউ হঠাৎ এমন পাগল হয়ে গেল কেন? জিনে টিনে ধরছে এই ঘোষণা দিয়ে বিশু কবিরাজকে আনা হলো। ঝাড়ু পেটা, শুকনা মরিচ নাক দিয়ে ঢোকানো ছাড়া আরও অনেক কারসাজি করা হলো বদজিনের আসর থেকে মুক্ত করতে। শেষমেশ লাভ কিছুই হলো না। মাকে একদিন মাথায় রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল পুকুর পাড়ে। সবাই বলল জিন আঘাত করেছে। শতবর্ষের পুরনো পুকুর, কথিত আছে সোনার থালা বাসন পাওয়া যেত এই পুকুরে। কতবার মানুষ জিন দেখেছে এই পুকুরে। এই জিন কোনো দিনও মায়ের ঘাট থেকে নামবে না, তা বুঝে গিয়েছিল সবাই। দাদি বড় ঘর দেখে বাবাকে নতুন করে বিয়ে করালেন। দাদির মুখে অফুরন্ত খুশির ঝিলিক। আমার মায়ের মাথা আগের চেয়েও আরও খারাপ হতে শুরু করলো। দাদির কাছে গেলে হাত কামড়ে ধরতো, না হয় আঘাত করতেন। বাধ্য হয়ে মাকে ঘরবন্দি করা হলো। মা সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন, তবে আশ্চর্যজনকভাবে আমাকে মা কিছু বলতেন না। আঁচলের খুঁট থেকে 2-5 পয়সা আমাকে দিত। সুযোগ পেলেই জানালা দিয়ে হাত বাড়িয়ে বলতো, আমার কাছে একটু আহো মা, তোমারে আদর কইরা দেই। আমি নির্ভয়ে মায়ের কাছে যেতাম। মা ছাড়া আর আমার আপন কোনো আশ্রয় ছিল না। দুনিয়া থেকে আমি জাহান্নামে চলে গেলাম। পান থেকে যখন চুন খসলেই সৎ মায়ের গালিগালাজ মারধর শুরু হয়। বাবার কাছে গিয়ে বানিয়ে বানিয়ে কথা বললেও বাবাও ছাড়তো না। তবে সৎ ভাইটা কেন যেন আমাকে ভীষণ ভালোবাসতো। আমি হাপুস নয়নে কাঁদলে কোথা থেকে আচারের প্যাকেট এনে বলতো, আপা বেশি ব্যথা পাইছো? আমি টলমল চোখে ওর চুলে হাত বুলিয়ে বলতাম, না, পাই নাই। আমার শৈশব কাটলো এই অসুস্থ পরিবেশে, গালিগালাজ, ঝগড়াঝাটি, মারামারি দেখে। আমার ছোট মন বিষিয়ে গেল। আমার মন মগজের থিতু হয়ে গেল। বিয়ে মানে একটা অশান্তির জায়গা। পড়ালেখা না ঠিকঠাক, মোটামুটি জিপিএ নিয়ে এসএসসি পাশ করলাম। আমার বিয়ের জন্য তোড়জোড় শুরু করা হলো। না ছিল সৌন্দর্যের বাহার, আর না ছিল বিদ্যা বুদ্ধি। বাবার মুখের উপর কিছু বলবো সেই সাহসও ছিল না। যেদিন আমাকে প্রথম পাত্রপক্ষ দেখতে এলো, চোখের জলে সব ঝাপসা হয়ে গেল। কেন যেন মনে হচ্ছিল আমার ভাগ্য মায়ের মতো হবে। ছেলের ধান পাটের ব্যবসা আছে, শহরে মুরগির দোকান আছে, মোটামুটি অবস্থা সম্পূর্ণ। আমার বাবা খুশিতে ডগমগ হয়ে রাজি হয়ে গেলেন। সৎমা পাত্রপক্ষের সামনে আমাকে জড়িয়ে ধরে বললেন, এ আমার নিজেরই মাইয়ার মতন, একটা ফুলের টোকাও জীবনে দেই নাই। মোটামুটি ধুমধাম করে আমার বিয়ে হলো। আমার স্বামীকে আমি অকারণে ভয় পেতে শুরু করলাম। আমার মনে হতো থাকলো সুযোগ পেলেই সে আমার গলা টিপে ধরবে, জ্বলন্ত কাঠ দিয়ে হাতে ছ্যাঁকা দিয়ে দেবে। বিয়ের 5 দিন পরের ঘটনা। মনির আমাকে এক গ্লাস পানি আনতে বলল। পানির গ্লাস এগিয়ে দিতে গিয়ে আমার হাত ঠক ঠক করে কাঁপছিল। মনির অবাক হয়ে জিজ্ঞেস করলো, রেনু, কি হয়েছে তোমার? তুমি আমারে ডরাও কেন? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। অপ্রেমে যার বেড়ে ওঠা, প্রেম তার সহ্য হবে কেন? সেদিন রাতে মনির আমার কাছে আমাকে বসিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি আরো পড়তে চাও? তোমার বান্ধবী নাহার রে সেদিন দেখলাম কলেজে যাইতেছে, তোমার কথা জিগাইলো। তুমি যদি পড়তে চাও আমার কোনো অসুবিধা নাই। আমার অনেক পড়ার ইচ্ছা ছিল। আব্বা মরার পর আর উপায় ছিল না। ইন্টার পাসের পর আর হইল না কিছু।
বলতে গেলে মনিরের ইচ্ছাতেই আমি কলেজে ভর্তি হলাম। আমার শাশুড়িও কোনো আপত্তি ছিল না। আমি কলেজ থেকে ফিরে দেখতাম সে বাড়ির সব কাজ করে রেখেছে। গরম ভাতের প্লেট সামনে এগিয়ে দিতেই আমার ভেতরটা ঝলঝল করে উঠত। সব সময় আমি শাশুড়ির কোলে মাথা রেখে বলতাম, আমার মাথা ব্যথা করছে মা, একটু দোয়া পড়ে ফু দিয়ে দেন। আম্মা যখন আমার চুলে বিলি কেটে দিতেন আমার চোখ জলে ভরেও যেত। আম্মা টের পেয়ে জিজ্ঞেস করতেন, কান্তাসো ক্যাগো মা? আমি সেই কান্নার কারণ বলতে পারতাম না, শুধু এইভাবে বলতাম, আমারে কোনোদিন পর কইরা দিয়েন না, আপনার পায়ে একটু জায়গা দিয়েন। সে আমাকে পায়ে নয় আজীবন বুকে আগলে রেখেছিলেন। আমি ভালো রেজাল্ট নিয়ে ইন্টার পাশ করলাম এবং আশ্চর্যজনকভাবে আমার চান্স হলো ময়মনসিংহ মেডিকেল কলেজে। মনির আর আমার শাশুড়ি পাড়ার শুদ্ধ মানুষকে মিষ্টি খাইয়ে বেড়ালেন। মনির আমার হাত ধরে বললেন, রেনু, তুমি কি চাও কও, যা চাইবা তাই দিব। আমি মনিরকে জড়িয়ে ধরে বললাম, সব আমার পাওয়া হয়ে গেছে। তার কিছুদিন পর আমার প্রথম সন্তান রোহানের জন্ম হয়। যতদিন পর্যন্ত আমার পেটে রোহান ছিল আমার সার্বক্ষণিক দেখাশোনা করত আমার শাশুড়ি আর আমার স্বামী মনির। রোহানের জন্ম হওয়াতে মনির আর আমার শাশুড়ি ছিল পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তি। সত্যি কথা বলতে মনিরের মতো একজন মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি ধন্য। একজন প্রতিষ্ঠিত ডাক্তার হিসেবে আমাকে সবাই চেনে। ছাত্রছাত্রীদের সামনে আমার জীবন কাহিনী বলতে গিয়ে কখন যে চোখ ভিজে গেছে টের পাইনি। মনির আর খুদে ব্যবসায়ী নেই, এখন নাম করা ব্যবসায়ী হয়েছে। তার সততা ও পরিশ্রম দিয়ে দিয়ে সে বাড়ি গাড়ি অর্থ প্রতিপত্তি সম্মান সব কিছুই করেছে। এখন আমার চেয়ে সুখী মানুষ বোধহয় পৃথিবীতে আর কেউ নেই। যা আমি স্বপ্নেও কোনোদিন কল্পনা করিনি তাই ছিল আমার ভাগ্যে। শাশুড়ি মা আর আমার নিজের মানসিক অসুস্থ মা দুজনেই আমার কাছে থাকেন। রোহানের দেখাশোনা নিয়ে আমাকে চিন্তা করতে হয়নি। আমার দাদি মরণাপন্ন, লিভার সিরোসিসে আক্রান্ত। আজকাল তার দোজখের ভয় তাড়িয়ে বেড়ায়। আমার পাগলি মায়ের পা ধরে কেঁদে বুক ভাসিয়ে ফেলেন। আমার মা মাফ না করলে নাকি আল্লাহ মাফ করবেন না। আমার বাবা মাথা নিচু করে থাকেন। মা ছেলে মেয়ে কি এমন করেছিলেন অন্যায়? সবার মনে এক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি অনেক আগেই জানতাম। কোনো অশরীরীর আমার মাকে আঘাত করে যায়নি। রক্তে মাংসে গড়া মানুষেরা এর চেয়ে ভয়ঙ্কর। সে আঘাত করে তার সবচেয়ে কাছের মানুষকে। যদি না করে আগলে রাখে তবে আমার মতো মানুষের জীবনটা স্বর্গ হয়ে ওঠে। ভাগ্যিস সেই স্বর্গ দেখার সৌভাগ্য আমার হয়েছিল। আমার মায়ের দিকে তাকিয়ে ভাবি, একই পৃথিবীতে একই পরিবারে থেকে দুইজন মানুষের নিয়তির কত ব্যবধান। সমাপ্ত।